মান্না ভাই ছিল 100% না 200% সিনেমার লোক, সিনেমা নেই উনি ভাবতেন। মান্না ভাইয়ের একটা গল্প বললেই বুঝতে পারেন সে কতটা মানে আন্তরিক এবং ডেডিকেটেড ছিল সিনেমার প্রতি। আল্লাহ মান্না ভাইকে ব্যস্ত নসিব করুক। আমার প্রথম হিরো, তার হিরোর মাধ্যমে আমি ডিরেক্টর হয়েছি। অবশ্যই মিস করি, অনেক মিস করি। কারণ মান্না ভাই থাকলে, মান্না ভাই কথা যত উঠলো, মান্না ভাই ছিল 100% না 200% সিনেমার লোক, সিনেমা নেই উনি ভাবতেন। মান্না ভাইয়ের একটা গল্প বললেই বুঝতে পারেন সে কতটা মানে আন্তরিক এবং ডেডিকেটেড ছিল সিনেমার প্রতি। ছবির নাম হলো বাস্তব। ছবি হলো এটা আমাদের শুভ ইন্টারন্যাশনালের ছবি। তখন আমি, মান্না ভাই আমার ছবি করে রুস্তম, এই ছবি দুইটা কিন্তু আমার একসাথে রিলিজ হয়েছিল। ছবিতে মান্না ভাই হুট করে আমাকে বললো, দেখুন ভাই 5 লাখ টাকা তো নেই, এই ছবিতে আমার আপনি 6 লাখ টাকা দিয়েন, কারণ আমি তো সব কটা ছবি হিট, সুপার হিট, বাম্পার হিট দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। তখন তো আমি তো নতুন ডিরেক্টর, 3-4টা ছবি, 3টা ছবি রিলিজ হইলো। 4 নম্বর ছবি হলো বাস্তব। তখন আমি ডাবলু ভাইকে বললাম, ওই শুভ ইন্টারন্যাশনাল মালিক ডাবলু ভাই, যে ভাই মান্না ভাই 6 লাখ টাকা চাইছে। না, আমি 5 লাখ টাকার উপরে দিব না, 5 লাখ টাকা যদি দেয় করে তাহলে তুমি ফাইনাল করো। বা আমি মান্না ভাইকে বললাম, মান্না ভাই ডাবলু ভাই তো 5 লাখ টাকার উপরে দিতে চায় না। মান্না ভাই আর কিছু কয় নাই। ডাবলু ভাই তখন রুবেল ভাইকে নিতে চাইলো, রুবেল ভাইয়ের সাথে কথাও বললাম। দীপজল ভাইয়ের বাড়িতে আমার ওই দিন শুটিং, সকালে আমি যাই, তখন মাত্র ওই যে নোকিয়া অ্যান্টিনাওয়ালা সেটগুলি আসছে, ওই একটা সেট দিয়ে আমি একটা গ্রামীণ সিম চালাই। দীপজল ভাইয়ের বাড়িতে ঢুকবো, এর সময় দেখি মান্না ভাই তখন কক্সেস বাজার। এটা বলার কারণটা হলো গল্পটাতে মানুষ ডেডিকেটেড থাকলে, আত্মবিশ্বাস থাকলে সে কতটুকু সামনের দিকে আগাইতে পারে, এটার মানে একমাত্র উদাহরণ হচ্ছে নায়ক মান্না। ফোন দিল, বলো যে কালকে কি রুবেল ভাইয়ের এনে গেছিলেন নাকি? রুবেল ভাই বলছে। আমি বললাম কি বললো, রুবেল ভাইয়ের কনফার্ম করছেন? আমি বললাম রুবেল ভাইয়ের গল্পটা শুনাইছি, টাকা টুকার ব্যাপারটা তো আমি আলাপ করি না, ডাবলু ভাই আলাপ করবে। কখন ভাই আমি একটা জোয়া খেলতে চাই, সে তো গল্প না। আমি বললাম কি জোয়া? কয় আমি 6 লাখ টাকাই নিব ছবি রিলিজের পর, ছবি যদি বাম্পার হিট হয় তাহলে আমি 6 লাখ টাকা নেবো, নাহলে কোনো টাকাই নিব না। ডাবলু ভাইরে বলেন আমি করবো ছবিটা, ওইভাবে কন্ট্রাক্ট। ছবি রিলিজ হলে, ছবি বাম্পার হিট গেলে আমি 6 লাখ টাকা নিব, দিবে আমাকে, আর নাইলে আমি কোনো টাকাই নিব না, 5 লাখ 10 লাখের দরকার নেই। বলেন আপনি বলে আমি নামলাম না, আমি ডাবলু ভাইরে ফোন দিয়ে করলাম। এখন এটা প্রডিউসার একটু লজ্জাও পাইছে। আমি যখন কইলাম যে ভাই, মান্না ভাই তো ফোন দিয়ে কইলো যে সে এই ছবিটা করবে, আপনার ছবি রিলিজের পরে যদি ছবি ভালো যায়, আমি আর বাম্পার হিট করি, ছবি ভালো যায় তাহলে তাকে 6 লাখ টাকা দিতে বলছে, আর নাহলে তাকে কোনো টাকা দিতে হবে না। কতক্ষণ চুপ করে থাকে, বলো ঠিক আছে তাহলে মান্নাকে বলে দাও, আমি মান্নাকে 6 লাখ টাকার চেকই দিয়ে দেবো, মান্না চেকটা করবে রিলিজের পরে, মানে ক্যাশটা করবে রিলিজের পরে। আমি মান্না ভাইরে ফোন দিলাম, মান্না ভাই বললো ঠিক আছে ডান, চেক দিতে হবে না, উনি যে বলছে এইটাই ঠিক। ছবি রিলিজ করলাম, কিন্তু রুস্তম হইলো 1 নম্বর, বাস্তব হইলো 2 নম্বর, 9 ছবির সাথে রিলিজ হইলো। মান্না ভাইকে ওই ঈদের একদিন পরেই 6 লাখ টাকা ক্যাশ করে নিয়ে দিয়ে আসলাম। তো এখন দেখেন, সে যে 1 লাখ টাকার ব্যাপার, সে না হলে যেহেতু দিবে না প্রডিউসাররা, সে করতে পারে। প্রডিউসারের কাছে 6 লাখ টাকা নেওয়ার জন্য সে কতটা কনসিয়াস, কারণ সিনেমা হয়েছে আনসার্টেন, ভালো নাও যাইতে পারতো, না গেলে সে 5 টাকাও পাইতো না। এইরকম ঝুঁকি নিয়ে মান্না সাহেব কাজ করে। মান্না সাহেব সবসময় সিনেমা নিয়ে ভাবতো। সে এমনও করতো যে এই প্রডিউসারের যে আর হয়তো 10 লাখ টাকা ইনভেস্ট করলে তার এই প্রজেক্টটা শেষ হয়ে যাবে, প্রডিউসারকে রাইখানে বলতো আমি আপনাকে 10 লাখ টাকা দিলাম, শর্ত একটা ছবিটা ঈদে রিলিজ করতে হবে, ছবিটা ভালো আছে ঈদে রিলিজ করবেন, আমি ছবিটা শেষ করে দিতেছি আমার টাকা দিয়ে, রিলিজের পর আমার টাকা দিয়ে দিই। এই যে টেন্ডেন্সিগুলি মান্না ভাইয়ের মধ্যে ছিল। মান্না ভাইকে এই জন্য বলছি 200 ভাগ সিনেমার মানুষ, এবং সিনেমা নিয়ে বাড়তো, 11টা পর্যন্ত শুটিং করতো, তারপরে সোনার গায়ে বৈশা প্রডিউসারদেরকে ডাক্তার দিয়ে ডাইকা কিভাবে ভালো ভালো ছবি সে তার জন্য চিন্তা করতো, অন্য মানুষ না। সবাই তো আমরা আমাকে নিয়ে চিন্তা করবো, আমি তো অন্য কাউকে নিয়ে কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রিকে নিয়ে চিন্তা করার একটা মাত্র ব্যক্তি, সেটা ছিল মান্না ভাই। সেই জিনিসটা যদি আমাদের সাকিব ফলো করতো তাহলে আজকে ইন্ডাস্ট্রির এই অবস্থা হয় না। এখন ইন্ডাস্ট্রির যে অবস্থা, আমি ছবি রিলিজ করতে গিয়ে মনে হলো যে ইন্ডাস্ট্রি একেবারে মাটির সাথে মিশে গেছে। এইখান থেকে এমন একটা উদ্যোগী এবং এমন একটা ভালোবাসার সরকার লাগবে, যে সরকার সিনেমাকে ভালোবাসবে, সিনেমার জন্য একটা নিবেদিত মানুষ এখানে নিবেদন করবে, মানে নিয়োগ করবে, তাহলে এই সিনেমা উপরে উঠবে, না হলে এই সিনেমা উপরে ওঠার কোনো সম্ভাবনা নাই। 30টা-35টা হল দিয়ে একটা দেশের সিনেমা কোনোদিন চলতে পারে না। আমার সাথে সাকিবের লম্বা কেরিয়ার, 24টা অনেক, নাম্বার 1 শাকিব খান, হিরো দা সুপারস্টার, তারপরে মাই নেম ইজ খান, লাস্ট ছবি হচ্ছে রাজাবাবু। 24টা ছবি আমি সাকিবকে দিয়ে নির্মাণ করেছি। সাকিবের সব ঠিক আছে, সাকিবের শুধু একটা জিনিস প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে সাকিব মাঝে মাঝে ভুলে যায় যে সাকিব খানকে এই বাংলাদেশের টেকনিশিয়ানরাই সাকিবকে জন্ম দিয়েছে, এবং সাকিব এখন যে জায়গায় অবস্থান করছে সেই জায়গায় অবস্থানের জন্য তারা সম্পূর্ণভাবে অবদানের মালিক। এবং সাকিব তো আছে, সাকিব নিজে চেষ্টা করছে, না হলে কি আর হয়, কিন্তু তাদের অবদানকে কোনো অংশে আপনি ভুলে গেলে পারবেন না। যেটা সাকিব ভুলে যায় তখনই সাকিবের সাথে আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, তাদের প্রবলেমটা ক্রিয়েট হয়। যেই প্রবলেমের জন্য সাকিব খানকে আমি যখন পরিচালক সমিতির সেক্রেটারি জেনারেল, তখন তাকে নিষিদ্ধ করা হয়েছিল। সে বলেছিল বাংলাদেশে কোনো ভালো টেকনিশিয়ান নাই। তখন আমি এইটাই বলেছিলাম যে আজকে বাংলাদেশে যদি ভালো টেকনিশিয়ান নাই থেকে থাকে, তোমার সাকিবের জন্ম হলো কিভাবে? তাহলে তো তোমার মতো সাকিব খান জন্ম হইতো না। আজকে তুমি মনে করো তুমি যদি হলিউডে গিয়েও নায়কগিরি করো, এটা আমার
আমাদের জন্য গর্বের বিষয়, কারণ আমরা বলতে পারবো যে আমাদের শাকিব খান আজকে হলিউডের হিরো। তুমি বোম্বেতে কাজ করো, দক্ষিণে কাজ করো, এটা আমাদের জন্য গর্বের বিষয়, কিন্তু তুমি আমার দেশকে, আমার দেশের টেকনিশিয়ানকে ছোট করে না। তুমি যদি এটা বলো, এটা খুব কষ্ট লাগে যে আমাদের দেশে ভালো টেকনিশিয়ান নেই। যদি ভালো টেকনিশিয়ান না থাকে তুমি শাকিব খান হইলে কিভাবে? এইটাই ছিল শাকিব খানের প্রতি আমার প্রশ্ন, আর কিছু না। শাকিব খানের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো দ্বন্দ্ব নাই। শাকিব খানকে আমি ভালোবাসি, শাকিব খান আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে। এই জিনিসটা শাকিব খানের চেঞ্জ হতে হবে। তাকে প্রথমই কথা, কারণ আমারকে যে জন্ম দিয়েছে আমার বাবা মা, সে আমার কাছে সর্ব উৎকৃষ্ট ব্যক্তি হবে, তারপরে অন্যরা। হ্যাঁ, আমাকে হয়তো অন্য একজনের শেল্টার দিয়ে বড় চাকরি দিতে পারে, বড় একটা বাড়ি বানায় দিতে পারে, কিন্তু আমাকে জন্ম না দিলে ওনারা তো আমাকে পাইতো না, বাড়িও বানায় দিত না, বড় চাকরিও আমাকে দিতে পারতো না। সে তো আমাকে প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তাদের প্রতি যারা আমাকে জন্ম দিয়েছে। শাকিব খানের প্রতি এইটি আমার অনুরোধ, আগে দেশের টেকনিশিয়ানকে আপনি যদি সম্মান না করেন, অন্যরা সম্মান করবেন। আমি যদি গিয়ে বলি যে আমার ওই ভাইটা এত ভালো সাংবাদিক, সে তো অনেক ভালো ভালো রিপোর্ট করে, তাহলে আরেকজন সাংবাদিক এই সাংবাদিককে কিন্তু সম্মান করবে, শ্রদ্ধা করবে। আর আমি যদি বলি কি করে, তাইলে হবে না। আমার দেশের, হ্যাঁ, এখন বলতে পারে ভালো ভালো খারাপ মিলাই তো মানুষ, এখানে অনেক ভালো টেকনিশিয়ান আছে। অন্যরা যে সোর্সগুলি কাজে লাগায়, আমাদের এই টেকনিশিয়ানরা যদি সেই সোর্সগুলি পাইতো, অনেক বড় কিছু এখানে নির্মিত হতো। শাকিব খানের জীবনে আমার অনেকগুলি ছবি আছে যেগুলি কখনো পয়সার হিসাবই করে না, কিন্তু এই ছবিগুলি তার কেরিয়ারকে এত মজবুত করেছে, তাকে কিন্তু মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় থাকতে এত সহায়তা করেছে। সেই ছবিগুলির নাম বলি, আমার প্রিয়া তো আছে, প্রিয়া আমার প্রিয়া তো তাকে বেকিং দিছে নিঃশ্বাস আমার তুমি, তারপর আমি বানাইছি হিংস্র মানব, আমি বানাইছি নিষ্পাপ কয়েদি, নিষ্পাপ মুন্না। এই ছবিগুলির রেমুনেশন কিন্তু খুব কম সাকিবের, সব 1-1.5 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু সাকিব এই ছবিগুলি করেছে এবং অত্যাধিক পরিশ্রম করেছে। ওই ছবিগুলি তাকে করেছে, একটা মানুষ যদি দাঁড়ায় থাকে, তাকে যদি 3-4 দিক দিয়ে পিলার দিয়ে বেশি মজবুত করে, সে কিন্তু অনেকক্ষণ দাঁড়ায় থাকে, যত বাতাস আসুক জ্বর আসুক সে কিন্তু নড়ে না। সেই জন্য এই ছবিগুলি সাকিবকে মজবুত, মানে ফাউন্ডেশনকে শক্তভাবে দাঁড় করায় আগায় যাওয়ার জন্য অনেক সহযোগিতা করেছে। সাকিবের এই জিনিসগুলি খুব ভালো, আন্তরিকতা এবং কাজটা পারফেক্টলি। তখন তো আর সাকিবের ওইটা, আর সাকিব এখনো না, আমরা যেটা বলি, আমরা যে সিকোয়েন্স শুনাই, ওই সিকোয়েন্স কিভাবে ভালো, এখন এটা যদি 10 হাত গর্তেও তাকে পড়তেও, সে এখনো সেই কাজই করে, এইটা করে, এখনো করে। এখন অন্যদের বেলায় যেন অন্যদের সাকিবই এই জিনিসগুলি তার কিন্তু একটা ভালো গুণ। একটাই তাকে, যেটা তার খারাপ গুণ, সেটা আমি তো আপনাকে বলেই দিলাম, এটা হচ্ছে আমার মানুষকে ভালোবাসা। ওই একটা জিনিস করলে সাকিবের মতো ছেলে হয় না, এবং সাকিব অনেক ডেডিকেটেড একটা ছেলে। এটা কেন আমি বলি, সাকিব, এটা হলো আরমান ভাইয়ের ছবি হিংস্র মানব। হিংস্র মানবে মিশা তাকে জ্যান্ত কবর দেয়। মিনিমাম যেই ব্যাপারটা আছে, একটা মানুষকে কবর দিয়ে মাটি টাটি সমান করতে কমপক্ষে 5 মিনিট সময় লাগে, কিন্তু 5 মিনিট সময়ে একটা মানুষকে মাটি চাপা দিয়ে রাখবে, এটা টু মাস রিস্ক। আরমান ভাই নিজের প্রডিউসার, আমি ডিরেক্টর। আরমান ভাই বলে 5 মিনিট রাখা যাবে না, মাটির নিচে মরে যাবে সে। তখন সে বলে আমি পারবো, আমি বললাম যে না, রিস্কের দরকার নেই, আপনি অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেন। তারপর আমরা ওইটাকে আমরা অ্যাভয়েড করে রাখলাম, এখানে নিচ দিয়ে একটু দূরে রাখলাম, ক্যামেরা এইভাবে ধরলাম, ফ্রেম আউট অফ ফ্রেম দিয়ে যখন করলাম, ওইটা হচ্ছে। এই যে দেখেন 5 মিনিটের মতো সে মাটির নিচে, তখন বলছে আমি পারবো। দিস ইজ হচ্ছে ডেডিকেটেড। অন্যরা বলবো আমাদের এখনকার আছে, আপনি এত উঁচু থেকে না না ভাই আমি পারবো না, এটা স্ট্যান্ডম্যান দিয়ে করেন। এই ডেডিকেশনটা ছিল সাকিবের, যার জন্য সাকিব আজকে কিন্তু একটা জায়গায় গিয়ে অনেকদিন অবস্থান করছে, কিন্তু এতদিন অবস্থান করতে পারেনি, অনেকেই করে নাই।